সুপ্রিয় দূরের শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে রয়েছ আল্লাহর রহমতে সুস্থ রয়েছ। আজকের ক্লাসের পরিচিতি নবম দশম শ্রেণীর বায়োলজি চতুর্দশ অধ্যায়, যেটা সর্বশেষ একটি অধ্যায় রয়েছে তোমাদের বইটিতে। আর সাথে রয়েছে আমি মোহাম্মদ নুরুজ্জামান। ছবিটিতে দেখো, এটা একটা তরমুজ, দেখতে অনেক সুন্দর, গরমের দিন খেতেও অনেক ভালো লাগে। তবে এই তরমুজটি খেতে গিয়ে আমাদের যে সমস্যার সম্মুখীন হই সেটা হলো এই বীজটা আমাদের একটু বিরক্তই করে। তো যাই হোক, পাশে আরেকটি তরমুজ দেখো, এই তরমুজটিতে কোনো বীজ নেই, অর্থাৎ এই বীজযুক্ত তরমুজটাকে বীজহীন তরমুজে রূপান্তর করা হয়েছে। কিভাবে দেখো, ডিএনএ কর্তন করার মাধ্যমে। তাই এখানে লেখা হয়েছে বোর্ডে, দেখো, বীজযুক্ত তরমুজকে বীজহীন তরমুজে রূপান্তর করা হয়েছে। তাহলে এই যে বীজযুক্ত তরমুজকে বীজহীন তরমুজে রূপান্তর করা হয়েছে কোন প্রক্রিয়ায়? প্রক্রিয়াটা কিন্তু দেখানো হয়েছে ডিএনএ কর্তন। মানে ডিএনএ কর্তনের মাধ্যমে বীজযুক্ত তরমুজকে বীজহীন তরমুজে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটা কি হতে পারে? তোমরা বলবে নিশ্চয়ই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আজকের পাঠ হতে পারে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই পাঠ শেষে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার বর্ণনা করতে পারব, নতুন ফসল উদ্ভাবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধা ব্যাখ্যা করতে পারব। তাহলে দেখো, প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে জিন কি? তাহলে আমরা এখানে একটা ছবি দেখিয়েছি, দেখো, একটা কোষ, এই কোষের ভেতরে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম বের করা হয়েছে, এই ক্রোমোজোমের থেকে ডিএনএ, একটা লম্বা ডিএনএ, এই ডিএনএর কিছু অংশ হলো জিন, ডিএনএর কিছু অংশ হলো জিন। তাই লেখা হয়েছে জীবের দৃশ্যমান বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অংশ হলো জিন। আবার বলছি, জীবের দৃশ্যমান বা অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অংশ হলো জিন, এই ডিএনএর অংশ জিন। এবার প্রশ্ন হতে পারে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? খেয়াল করে দেখো, আমি এখানে একটা ছবি উপস্থাপন করেছি। আমটি বড় কিন্তু টক, মিষ্টি আম কিন্তু আকারে ছোট। তাহলে আমাদের এক্সপেকটেশন হলো এই ছোটো আমটিকে, মিষ্টি আমটিকে যদি একটু বড় করা যায় তাহলে আমরা উপকৃত হব। তাহলে এই মিষ্টি ছোটো আমটিকেও বড় করা সম্ভব। কিভাবে? এই মিষ্টি আমের ডিএনএ আমরা বের করব, বের করে এই যে বড় আম, এই বড় আমের বড় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অংশ বা জিনটা আমরা আইডেন্টিফাই করে শনাক্ত করব। করে এই জিনটাকে, বড় বৈশিষ্ট্যকারী বহনকারী জিনটাকে যদি আমরা এই আমের ডিএনএর সাথে সংযুক্ত করা হয় তাহলে এই আমটি বড় হবে। তাই দেখো, এই জিনটাকে সংযুক্ত করা হয়েছে, এর ফলে এই ছোটো আমটি বড়, তবে মিষ্টিও থাকবে। এরপর আরেকটা দেখো, একটা ডিএনএ কর্তন করা হচ্ছে এবং নতুন সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ ডিএনএ কর্তন সংযোগ যে প্রক্রিয়া, নতুন ডিএনএ তৈরি, একটা অন্য জিন নিয়ে এসে মিশ্রণ ডিএনএ তৈরি করা হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়া, তাই বলছে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আবার বলছি, কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো
জীবের ডিএনএর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। যেমন এই যে মিষ্টি আমটির ডিএনএর পরিবর্তন ঘটানো হয়েছে, এই যে পরিবর্তন ঘটানো, এটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল, তাহলে দেখো একটা ডিএনএ, এই ডিএনএর সাথে অন্য একটা জিন সংযুক্ত করা হয়েছে, তাই বলা হয়েছে জিন যে কৌশলের মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। এবার দেখো প্লাজমিড, একটা ইকোলি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মূল ডিএনএ বা ক্রোমোজোম ছাড়াও গোলাকার কিছু ডিএনএ থাকে, এই গোলাকার ডিএনএগুলোকে বলা হয় প্লাজমিড। তাই লেখা হয়েছে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলে। জিএমও কাকে বলে? জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত যে জীব সৃষ্টি করা হয় তাকে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। যেমন খেয়াল করো, এই যে টমেটো, এই টমেটোটা এর ডিএনএর গঠন পরিবর্তন করা হয়েছে, যার ফলে এই টমেটোটাতে সহজেই ভাইরাস অ্যাটাক করে না। এমন জিন দেওয়া হয়েছে যে জিন ভাইরাস প্রতিরোধ করবে, যার ফলে সহজেই পচে যাবে না। এইটার ডিএনএর পরিবর্তন করা হয়েছে, মডিফাই করা হয়েছে। আর মডিফাই করার মাধ্যমে, যে ডিএনএ মডিফাই করার মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত যে জীবগুলো, সেগুলোই হলো জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আবার দেখো ট্রান্সজেনিক জীব, ছবি দেখো, এখানে একটি ছাগল তৈরি করা হয়েছে, যে ছাগলের দুধ অনেক প্রোটিন সমৃদ্ধ। এই ছাগলটা কীভাবে তৈরি করা হয়েছে দেখো, একটা মেল ছাগল বা একটি ছাগল, এই ছাগল থেকে তোমার একটা জনন কোষ বের করা হয়েছে। এই জনন কোষের সাথে একটা মাকড়সার অর্থাৎ প্রোটিন বৃদ্ধি করবে এমন একটা জিন এই ছাগলটির জনন কোষের সাথে যুক্ত করা হয়েছে। করিয়ে এই ছাগলটির আরেকটি জনন কোষ নিয়ে, বিপরীতধর্মী জনন কোষ হতে হবে, এটা যদি শুক্রাণু হয় এটা ডিম্বাণু, পরে এই যে এই জনন কোষটিতে এই মাকড়সার জিন সংযুক্ত করা হয়েছে, এটার সাথে এই জনন কোষের মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করা আসে। সেই জাইগোটটা বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি করে, সেই ভ্রূণটা আরেকটি ছাগলের জরায়ুতে স্থাপন করার মাধ্যমে নতুন একটি বৈশিষ্ট্যযুক্ত ছাগল তৈরি করা হয়েছে। এই ছাগলটা পরবর্তী বড় হয়ে যে দুধ দেবে, এখানে প্রোটিনের পরিমাণ বেশি। অর্থাৎ বিষয়টি হলো, এই যে ছাগলটা তৈরি করলো, এই ছাগলটিতে অন্য একটা প্রজাতির থেকে জিন আনা হয়েছে। তাই বলা হয়েছে কোনো জীবে জিনোমে অন্য একটি প্রজাতির জিন ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত যে জীব সৃষ্টি করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে। তাহলে জিনোম কি? খেয়াল করে দেখো, এটা একটা মানুষের জিনোম। মানুষের কোষের মধ্যে এক সেট যে ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোমের বংশগতীয় যে বৈশিষ্ট্য বহনকারী যে বস্তুগুলো থাকে, সেগুলোই হলো জিনোম। কোনো জীবের সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল বংশগতির তথ্য বা জিন বা ডিএনএর সমাহারই হলো জিনোম। এটা একটা মানুষের জিনোম। জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ দেখো, প্রথমে একটা কাঙ্ক্ষিত কোষ নেওয়া হয়েছে, সেই কাঙ্ক্ষিত কোষ থেকে ডিএনএ অংশ বের করা হয়েছে। এটা এই ডিএনএটাকে তোমার বাঁচিয়ে রাখার জন্য বা কপি করার জন্য আরেকটি বাহক নির্বাচন করা হয়, যে বাহকের নাম হলো ইকোলি ব্যাকটেরিয়া। এই ইকোলি ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে একটি গোলাকার ডিএনএ থাকে, যেটাকে প্লাজমিড আমরা আগেই বলেছি। সেই প্লাজমিড বের করা হয়েছে। এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম ধাপ, দুটি উৎস থেকে ডিএনএ পৃথকীকরণ। এবার ওই ডিএনএগুলোকে টেস্ট টিউবের ভিতরে নিয়ে রেস্ট্রিকশন এনজাইম যুক্ত করে কর্তন করা হয়েছে। এই দেখো কাঙ্ক্ষিত জিন। তারপরে প্লাজমিড ডিএনএটাকেও কর্তন করা হয়েছে। এটা হবে রিকম্বিনেন্ট ডিএনএর দ্বিতীয় ধাপ।
রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে উভয় ডিএনএকে খণ্ডিতকরণ। এবার কি হবে, এই প্লাজমিড ডিএনএর সাথে কাঙ্ক্ষিত ডিএনএটাকে সংযুক্ত করা হয়েছে কি দিয়ে, লাইগেজ নামক এনজাইম দিয়ে। আর এই যে নতুন যে ডিএনএ তৈরি হলো, এই ডিএনএটার নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সাহায্যে উভয় ডিএনএর সংযোজন এবং রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা হয়েছে। এটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির তৃতীয় ধাপ। এবার দেখো, এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় আবার অন্য একটি ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাচ্ছি। তাহলে এটা হলো ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ডিএনএ প্লাজমিডকে ব্যাকটেরিয়ামে প্রবেশ। ব্যাকটেরিয়ার এক বচন ব্যাকটেরিয়াম। এবার এই যে প্লাজমিড অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী যে প্লাজমিড, সেই প্লাজমিডযুক্ত ইকোলিকে ব্যাকটেরিয়ামকে কপি করতে হবে, একটা নির্দিষ্ট মিডিয়ামের মধ্যে নিয়ে ক্লোনিং করতে হবে। তাহলে দেখো, একটা থেকে দুটো এভাবে এর বিভাজন চলতে থাকবে, অনেকগুলো কপি হবে। এটাই হলো পঞ্চম ধাপ, ব্যাকটেরিয়ামের ক্লোনিং। এটাকে যদি আমরা একসাথে দেখি, দেখো, কাঙ্ক্ষিত কোষ থেকে ডিএনএ অংশ বের করে কর্তন করা হয়েছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। ইকোলি থেকে প্লাজমিড বের করে এটাকেও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে এই কাঙ্ক্ষিত জিনটাকে এই প্লাজমিড ডিএনএর সাথে সংযুক্ত করে লাইগেজ নামক এনজাইম দিয়ে নতুন বৈশিষ্ট্যযুক্ত ডিএনএ তৈরি করা হয়েছে। এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আবার ইকোলির মধ্যে প্রবেশ করিয়ে এই ইকোলিটাকে কপি করা হচ্ছে, ক্লোনিং করা হচ্ছে। এটাই জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধারাবাহিক ধাপ। এবার আমরা একটু মূল্যায়নে যাই। জিএমও আর ট্রান্সজেনিকের পার্থক্য করো। আমরা বলার চেষ্টা করেছি জিএমও এবং ট্রান্সজেনিক, এখানে লেখা আছে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত যে জীব সৃষ্টি করা হয় তাকে জিএমও বলে। আর কোনো জীবে জিনোমে অন্য একটি প্রজাতির জিন ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে নতুন বৈশিষ্ট্যযুক্ত যে জীব সৃষ্টি করা হয় তাকে ট্রান্সজেনিক বলে। অর্থাৎ জিওমের ক্ষেত্রে জিনের পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে একই প্রজাতি থেকে জিন আনা যায়, আবার অন্য প্রজাতি থেকেও জিন আনা যায়। কিন্তু যদি কোনো জীবের জিনোম পরিবর্তন আনার জন্য শুধুমাত্র ভিন্ন প্রজাতি থেকে জিন আনা যায়, তখন তাকে ট্রান্সজেনিক বলে। সহজভাবে বললে ট্রান্সজেনিকও একটি জিওমো। যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়ো, সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। বিষয়টিও তেমন, সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ না। বিষয়টি এমন, ট্রান্সজেনিক একটা জিওমো, কিন্তু সকল জিওমোই ট্রান্সজেনিক না। ক্লিয়ার? জিন প্রকৌশলের ব্যবহার। আমরা প্রথমে কৃষি উন্নয়নে জিন প্রকৌশলের ব্যবহার করব। দেখো, ব্যাসিলাস থিউরিনজিয়েন্সিস বিটি নামক ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর মাধ্যমে জেনেটিকভাবে পরিবর্তিত শস্য বিটি কটন উদ্ভাবন করা হয়েছে। যেমন বিটি ধান, বিটি ভুট্টা চীনে উদ্ভাবিত। লেপিডোপ্টেরা এবং কোলিওপ্টেরা বর্গের পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। অর্থাৎ দেখো, এই যে ধান, এই ধানটিকে পোকা আক্রমণ করছে। তাই লেপিডোপ্টেরা কোলিওপ্টেরা একটা আর্থ্রোপোডা পর্বের দুটি বর্গ, এই বর্গের অন্তর্ভুক্ত যে পোকাগুলো থাকে, যেমন দেখো এই ধানটিতে এই পোকা অ্যাটাক করেছে, কিন্তু এই ধানটিতে এই বিটি ব্যাসিলাস থিউরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার জিন দেওয়া হয়েছে, যার ফলে এই পোকাগুলো সহজে আর আক্রমণ করতে পারে না। এই যে নতুন বৈশিষ্ট্যযুক্ত ধান তৈরি করা হয়েছে যেগুলোতে পোকা আক্রমণ করে না। তেমনই দেখো, এই যে ভুট্টাতে পোকা আক্রমণ করেছে, এটা এমন ভুট্টা বানানো হয়েছে যেগুলো আর পোকা আক্রমণ করতে পারে না। ঠিক আছে? এরপরে টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন দেখো, এই যে টমেটোতে ভাইরাস অ্যাটাক করেছে, যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকের ক্ষতি হচ্ছে, ফসলের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এমন টমেটো বানানো হচ্ছে যাতে এই টমেটো মোজাইক ভাইরাস আর আক্রমণ করতে পারবে না।
তারপরে দেখো এই যে পেঁপে, রিং স্পট ভাইরাস প্রতিরোধী পেঁপের জাত। এই পেঁপেটিতে দেখো এই রিং স্পটযুক্ত ভাইরাস অ্যাটাক করেছে, যাতে দেখতে বেশি ভালো লাগে না, চাহিদা কম বাজারে। এমন পেঁপে তৈরি করা হয়েছে যেটাতে এই ভাইরাস আর আক্রমণ করতে পারে না। তারপরে দেখো এই যে গোড়া লোটা ছত্রাক অ্যাটাক করে পচিয়ে দিয়েছে, যাতে অনেক ক্ষতি হয় ফসলের এবং কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়। লেড ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে লেড ব্লাইট ছত্রাক প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবন করা হয়েছে। দেখো জিএমও বানানো হয়েছে যেখানে আর ছত্রাক আক্রমণ করতে পারবে না। এরপরে দেখো ট্রানজেনিক উদ্ভিদ, যেমন তুলা, ভুট্টা একই সাথে হার্বিসাইড টলারেন্ট ইনসেক্টিসিস্ট, অর্থাৎ তুমি ফসলের মধ্যে তো আগাছা হয়, এমন ইনসেক্ট দিয়েছ যে ইনসেক্টগুলোতে কারণে শুধু আগাছা মরবে, ধ্বংস হবে, কিন্তু তোমার ফসল ধ্বংস হবে না। জেনেটিক্যালি মডিফাইড করে এমন ফসল উদ্ভাবন করা হয়েছে এবং এমন ফসল বানানো হয়েছে যেটাতে পোকা আক্রমণ করবে না, পোকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তারপরে দেখো এই যে গোল্ডেন রাইস, যেগুলোতে ভিটামিন এ এবং লৌহ উপাদান আছে, অর্থাৎ স্বাভাবিক জেনারেল যে ধানগুলো চাউলগুলো থাকে সেই চাউলগুলোর মধ্যে তোমার ভিটামিন এ এবং লৌহযুক্ত তৈরি করবে এমন জিন দেওয়া হয়েছে। তারপরে দেখো যে আমফানে বা অনেক সময় অকালে বন্যা হয় বা অধিক খরার কারণে ফসলগুলো মরে যাতে এমন জাত উদ্ভাবন করা হয়েছে যেগুলো লবণাক্ত পানিতে নিচেও ডুবিয়ে থাকতে পারবে এবং অধিক খরা হলেও তারা বেঁচে থাকবে। তারপরে যে পাটের জিনোম রহস্য উন্মোচন, এমন পাট বানানো হয়েছে যেগুলো ফাইবারগুলো অনেক সুন্দর হবে, ভালো হবে, সহজে তোমার পাট থেকে বিচ্ছিন্ন করা যাবে, নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৃষি উন্নয়নে ব্যবহারের কিছু অংশ দেখলাম। এবার দেখো প্রাণী উন্নয়নে প্রোটিন সি জিন স্থানান্তরের মাধ্যমে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এই যে দেখো এই যে গরুর দুধের মধ্যে যে দুধ, এখানে আমিষের পরিমাণ বেড়েছে এমন জিন দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়ার দুটি জিন সিওয়াইএসই এবং সিওয়াইএসএম স্থানান্তরের মাধ্যমে ভেড়ার পশমের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তারপরে ভেড়ার আকার আকৃতিও বৃদ্ধি করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। মৎস্য উন্নয়নে দেখো স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের জিন স্থানান্তর করে মাগুর, কমন কাপ, লোট্টা, তেলাপিয়া মাছের আকার প্রায় 60 বৃদ্ধি করা হয়েছে। এই স্যামন মাছের জিন এই তেলাপিয়া, মাগুর, রুই, কমন কাপ, লোট্টা মাছের আকার প্রায় 60 বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ ইন্টারফেরন উদ্ভাবন করা হয়েছে। মানুষের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত ইকোলি ব্যাকটেরিয়া ও ইস্ট নামক ছত্রাক থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত হয়, যে ইনসুলিন। তারপরে কি জেনেটিকভাবে পরিবর্তিত ইকোলি নামক ব্যাকটেরিয়া এবং ইস্ট নামক ছত্রাক থেকে মানব বৃদ্ধির হরমোন এবং গ্রেনুলোসাইট ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর জিএম-সিএসএফ কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হয়েছে। এগুলো যথাক্রমে স্বাভাবিক খাটো হওয়া রোগ, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস চিকিৎসায় ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে বৃদ্ধি হরমোন, মানুষের বৃদ্ধি হরমোন। পরিবেশ সুরক্ষা দেখো জিন প্রকৌশলের মাধ্যমে নতুন এক জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে। সিউডোমোনাস যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করে। এই যে সেই ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ব্যাকটেরিয়া। দেখো এই পরিবেশটা অনেক দূষিত, তৈলাক্তযুক্ত হাইড্রোকার্বন রয়েছে। এই দূষিত পরিবেশটার মধ্যে এই যে ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হয়েছে, এই সিউডোমোনাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে এই পরিবেশটাকে আস্তে আস্তে বিশুদ্ধ করবে, দূষণমুক্ত করবে। এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। এবার আমরা একটু উত্তর বলার চেষ্টা করি। স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের জিন স্থানান্তর করে কোন মাছের আকার প্রায় 60 বৃদ্ধি করা হয়েছে?
বোয়াল, চিতল, লইট্টা, কাইকা। নিশ্চয়ই তোমরা বলবে লইট্টা। এবার CYSM এবং CYSE হলো ভেড়ার জিন, ভাইরাসের জিন, মানুষের জিন, ব্যাকটেরিয়ার জিন। নিশ্চয়ই তোমরা বলবে ব্যাকটেরিয়ার জিন। PRSV এর পূর্ণরূপ পেপিয়ার রিং স্পট ভাইরাস, পেপিয়ার রেসিস্ট্যান্ট স্পট ভাইরাস, পক্স রিং স্পট ভাইরাস, পেপিয়ার রেড স্পট ভাইরাস। নিশ্চয়ই তোমরা বলবে পেপিয়ার রিং স্পট ভাইরাস। এবার দেখো, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়েছে? প্রোটিন C, প্রোটিন A, প্রোটিন D, প্রোটিন E। নিশ্চয়ই তোমরা বলবে প্রোটিন C। বেসিলাস বিটি, এ দেখো বেসিলাস থিউরিনজিয়েন্সিস সবগুলোর উচ্চারণ প্রায় একই, কিন্তু স্পেলিংয়ের একটু সমস্যা রয়েছে। একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখো, দেখলে দেখা যাবে উত্তর গ ঠিক হবে। BSCILLUS THURINGIENSIS থিউরিনজিয়েন্সিস। ঠিক আছে। এবার আমরা প্রচলিত প্রজননের চেয়ে জিন প্রকৌশলের মাধ্যমে প্রজননের সুবিধা জানব। জিন প্রকৌশল বা আধুনিক জীব প্রযুক্তি, প্রচলিত প্রজনন। নতুন ফসল উদ্ভাবনে অধিক কার্যকরী, নতুন ফসল উদ্ভাবনে কম কার্যকরী। জিন স্থানান্তর নিকটবর্তী বা দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে সরাসরি স্থানান্তর সম্ভব। আর প্রচলিত প্রজননে জিন স্থানান্তর একই বা খুব নিকটবর্তী প্রজাতির মধ্যে সীমাবদ্ধ। জিন প্রকৌশলের মাধ্যমে খুব দ্রুত কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়। আর কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। কাঙ্ক্ষিত জিনের সাথে অনাকাঙ্ক্ষিত জিন স্থানান্তরের সম্ভাবনা নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, কিন্তু প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত জিনের সাথে অনাকাঙ্ক্ষিত জিনের স্থানান্তর হতে পারে। কাঙ্ক্ষিত জিন স্থানান্তর নিশ্চিত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রজনন করলে, আর কাঙ্ক্ষিত জিন স্থানান্তরও অনিশ্চিত প্রচলিত প্রজননে। এরপরে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রজনন করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জীব নিরাপত্তা বায়োসেফটি নিয়ম নীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর কোনো রকম জীব নিরাপত্তা বা বায়োসেফটি নিয়ম নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অর্থাৎ এটা মানুষের জন্য কল্যাণকর না ক্ষতিকর সেই বিষয়গুলো খেয়াল করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো জীব সৃষ্টি করলে। আর একটা হলো বিষাক্ততার টক্সিসিটি পরীক্ষা করা হয়। অর্থাৎ কোনো একটি জীব যে তৈরি করা হবে, অর্থাৎ দেখা হয় যে বিটি পোকামাকড় প্রতিরোধী, সেটা আবার মানুষের ক্ষতি করবে কিনা সেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করলে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করা হয়। আর বিষাক্ততা বা টক্সিসিটি পরীক্ষা করা হয় না প্রচলিত প্রজননে। এবার দেখো, আমরা একটা বাড়ির কাজ সেট করেছি। বাংলাদেশের বিজ্ঞানীরা একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে জিওমো সবজি ফসল বিটি বেগুন উদ্ভাবন করেছে। ইহা একদিকে উচ্চ ফলনশীল, অন্যদিকে রোগবালাই প্রতিরোধী। প্রশ্ন হলো জিন ক্লোনিং কি? মানে জিন ক্লোনিং, এটা আমাদের বইয়ের মধ্যে সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। অর্থাৎ জিন ক্লোনিং এটা মূলত একটা জিনের কপি করা, আর জিনের কপি করতে গেলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হয়। এই জন্য রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি যে প্রক্রিয়া, এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিংও বলা হয়। জিএমও এবং ট্রান্সজেনিকের ভিন্নতা আমরা বলেছি। জিএমও জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে তৈরি করা হবে, আর ট্রান্সজেনিকের ক্ষেত্রে জেনেটিক মডিফিকেশন করার জন্য অন্য একটি প্রজাতি থেকে
জিন নিয়ে নতুন জীব সৃষ্টি করা হবে। আর জিওমোর ক্ষেত্রে নতুন অন্য প্রজাতি থেকেও আনা যায়, অথবা নিজ প্রজাতিরই ডিএনএর গঠন চেঞ্জ করা যায়। এটাই হলো মূলত জিওমো এবং ট্রান্সজেনেটিকের ভিন্নতা। উদ্দীপকের নির্দেশিত বিশেষ প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে লিখো। তো উদ্দীপকের নির্দেশিত বিশেষ প্রযুক্তির ধাপ এখানে কি করা হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা জিএমও ফসল উদ্ভাবন করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করতে গেলে তোমার জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হবে। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপগুলো ধারাবাহিকভাবে চিত্রসহ লিখবে, যেগুলো আমরা উপরে আলোচনা করেছি। তারপরে মানব জীবনে উদ্দীপকের নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। মানব জীবনে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, আমরা যে ব্যবহারগুলো জানলাম কৃষি উন্নয়নে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে, প্রাণী উন্নয়নে, মৎস্য উন্নয়নে, এই বিষয়গুলো তোমরা সামারাইজ করে লিখে দিলে চলবে। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছ। সবাইকে ধন্যবাদ।